চন্দ্রতালে চটি পড়ে ফ্যান্টাস্টিক। রাস্তা দিয়ে জল বয়ে যাচ্ছে, কি করে থাকবে ওয়ার্ল্ড হাইয়েস্ট রেস্টুরেন্টে, আর সেখানে 690 টাকার আমরা পিৎজা অর্ডার করেছি। স্মৃতি ট্যুর টপ ক্লাস। আপনারা যারা প্রথম পর্ব থেকে আমাদের এই স্পিতি ভ্যালির যাত্রার সঙ্গী হয়ে আছেন, তাদের জন্য আজকের এই পর্বটা হয়তো সবচেয়ে বেশি অপেক্ষার। কারণ আজ যে পথে আমরা বেরোবো সেই পথই হয়তো স্পিতি ভ্যালিকে পৃথিবীর অন্যতম সুন্দর ভ্রমণ গন্তব্য বানিয়েছে। বিশ্বাস করুন, এই পুরো পথটা পাড়ি দেওয়ার পর আমার মনে হয়েছে ভারতবর্ষকে এখনো পুরোটা দেখা হয়নি। এই কয়েকটা জায়গায় যেন স্পিতি ভ্যালি সফরের আসল পুরস্কার। তাই শেষ পর্বটা কোথাও স্কিপ করবেন না, কারণ আজ শুধু আমরা একটা সফর শেষ করব না, একসঙ্গে বাঁচব এমন কিছু মুহূর্ত যেগুলো হয়তো আপনারাও অনেক দিন মনে রাখবেন। চলুন তাহলে কিব্বার থেকে মানালি পর্যন্ত এই অবিশ্বাস্য যাত্রাটা একসঙ্গে শুরু করা যাক। প্রথমেই আপনাদের সঙ্গে শেয়ার করি আমাদের কিব্বারে থাকার সেই আস্তানাটা। আর যে রুমটা দেওয়া হয়েছে আমাদের, সেটা যেখানে একটা কিং সাইজ বেড আছে, আমাদের তিনজনের ইজিলি হয়ে যাবে। আর রুমটা খুব বেসিক, ঠিক আছে, বেসিকের থেকেও ভালো এইটুকুনি বলতে পারি। ওপরটা দেখুন ঠান্ডাকে ইনসুলেট করার জন্য এরকম করা আছে, যাতে ঠান্ডা না লাগে। এখানে তো প্রচণ্ড ঠান্ডা। আর এই রুমে চার্জিং পয়েন্ট দেখতে পাচ্ছি একটা বা দুটো। আর এখানে কিন্তু বেশি হাইফাই কিন্তু আশা করবেন না, আমরা একটু কাঁচা থেকে উপরে আছি, কিব্বার বলে একটা জায়গা, তার একটু আগে আছি। আর ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, গিজার আছে, আপনার ওয়েস্টার্ন কোমোড আছে, এখানে বেসিন আছে, ব্যাস। এই আজকে হচ্ছে 10 তারিখ জুন মাসের 2026। আমরা কিবারে আছি। কিবার থেকে আজকে এই আশেপাশের অঞ্চলটা ঘুরবো। আর যথারীতি আমাদের সারথি হচ্ছে আমান ভাই। আর আজকে যথারীতি আমাদের সঙ্গে আছে হচ্ছে বুমবুম, প্রীতি, আর এদিকে আছে স্বীকৃতি আছে, আর পেছনে আমার দুই যন্তর সুবীর আর রনি আছে। ঠিক আছে, আমরা ছজনই বেসিক্যালি এই ট্রিপটা করছি। আর দুদিন বাকি, আশা করছি আরও দুটো দিনও আমরা ভালোভাবে কাটিয়ে দিতে পারবো এবং ভালো মেমোরি নিয়ে এই ট্রিপটা শেষ করতে পারবো। পরবর্তী ট্রিপের অপেক্ষায় থাকবো। যাই হোক, আমাদের আজকের প্রথম গন্তব্য হচ্ছে চিচাম ব্রিজ, আর যেটা হচ্ছে আমাদের হোমস্টে থেকে মাত্র 3 কিলোমিটার। তার আগে একটু আপনাদের বলি, আমরা যে হোমস্টেতে ছিলাম সেই হোমস্টে থেকে যে ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল আলু পরোটা, বাটার, দই, আচার, আন্ডা, বয়েল আন্ডা, আর চা তো ছিল। যাই হোক, ব্রেকফাস্ট তো দারুণ ছিল, তার থেকে বেশি ভালো ছিল ওনাদের আতিথেয়তা। আমি স্বীকৃতিকে একটা কথা আছে, সকাল সকাল বলছিলাম যে আমরা উত্তরবঙ্গের কত হোমস্টেতে যাই, সেখানে কত মানে অভিযোগ থাকে পরিষেবার ব্যাপারে, কিন্তু এই কিব্বারের মতন একটা রিমোট জায়গা, যেখানে মানে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 13,500 14,000 ফুট ওপরে আমরা রয়েছি, মানে এই হোমস্টে থেকে মানে কোনো রকম মানে কি বলবো, মানে কমপ্লেনের জায়গাই নেই। এত সুন্দর মানে ওনাদের ব্যবস্থা, সবচেয়ে ভালো আতিথেয়তা, নো ডাউট। মানে এত সুন্দর এঙ্গেজমেন্ট মানে ভদ্রলোকের, মানে আমাদের সঙ্গে বা অন্য যারা গেস্ট আছে তাদের সঙ্গে বলে বোঝানো যাবে না। যাই হোক, আরো ইনফরমেশন দেবো। আর এই ছোট্ট কিব্বার ভিলেজ দেখুন, অসাধারণ। ও কি লাগছে রে ভাই। চলুন এবার কিব্বার ছেড়ে বেরিয়ে পড়ি। সামনে অপেক্ষা করছে চিচাম ব্রিজের সেই অসাধারণ রাস্তা। বিশ্বাস করুন, গন্তব্যে পৌঁছানোর আগে এই পথটা আপনার মন জিতে নেবে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এশিয়ার সর্বোচ্চ সাসপেনশন ব্রিজ চিচাম ব্রিজের ঠিক সামনে। এই ব্রিজটির উচ্চতা হচ্ছে 13,600 ফুটের কাছাকাছি, আর এই ব্রিজটা সাম্বা লাম্বা নালার ওপরে অবস্থিত। ওই দিকটা হচ্ছে পাহাড়ের, ওই দিকটা হচ্ছে কিব্বার গ্রাম, আর এই দিকটা হচ্ছে চিচাম গ্রাম। আর মধ্যবর্তী যে গিরিখাতটা দেখছেন সেটা হচ্ছে সাম্বা নালা গিরিখাত। 1,000 ফুট মানে ওর গভীরতা,
2017 সালে এই ব্রিজ নির্মাণ হয়েছিল। ব্রিজ হওয়ার পর যেটা হয়েছে সেটা হচ্ছে যে দুই গ্রামের মধ্যবর্তী যে জনপদ ছিল তারা আগে রোপের মাধ্যমে পরস্পর যাতায়াত করতো, সেখানে বেশ প্রাণহানিও হয়েছিল। ভারত সরকার এবং বিআরওর তত্ত্বাবধানে এই ব্রিজ নির্মাণ করা হয়েছে। এটা সত্যি কথা বলছি, ইঞ্জিনিয়ারিংয়ের যদি লেভেল বলা হয়, একদম হাইয়েস্ট ক্লাস বা হাইয়েস্ট অর্ডারের এই এক ব্রিজ আমাদের বিআরও তৈরি করেছে। আমরা এখন কোথায় রয়েছি? চিচামরি কেমন লাগছে এসে? দারুণ তাহলে আমাদের স্মৃতি ট্যুর টপ ক্লাস একদম। এই মধ্যে আমরা চিচাম ব্রিজ দেখা হয়ে গেছে। চিচাম ব্রিজ থেকে আমরা চলে যাবো কি মনেস্ট্রি। চিচাম ব্রিজ থেকে কি মনেস্ট্রির ডিস্টেন্স আনুমানিক ওই 7 কিলোমিটার মতন। দুর্দান্ত এনজয় করলাম এই চিচাম ব্রিজে। ইচ্ছা রইল ভবিষ্যতে আবারও আসার। ওয়েদার ফ্যান্টাস্টিক। টেম্পারেচার কত ডিগ্রি সেন্টিগ্রেড আমি আর দেখিনি, কিন্তু সকালবেলা যখন দেখছিলাম তখন ওই 6 ডিগ্রি মতন দেখাচ্ছিল। এখন বোধহয় একটু বেড়েছে, কিন্তু যাই হোক না কেন আরামদায়ক। আর সামনে ভিউ নয়ন বিরাম। চলো যাই কি মনেস্ট্রি। চিচাম ছেড়ে এবার চলেছি কি মনেস্ট্রির পথে। আপনি যদি এখন জানলার বাইরে তাকান তাহলে দূরে সারি সারি বিশাল পাহাড় আর স্পিতির সেই নির্জন ব্যারেন পাহাড়গুলো চোখে পড়বে। আর এই পথেই একটা সময় মনেস্ট্রির প্রবেশদ্বার পেরোতেই দূরে পাহাড়ের গায়ে ভেসে ওঠে স্পিতির সবচেয়ে পরিচিত দৃশ্য, সেই ঐতিহাসিক কি মনেস্ট্রি। টাইমিংটা দেখে নিন, কি মনেস্ট্রি সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা। আর ভেহিকেলস কিন্তু এই পর্যন্তই অ্যালাউ। দেখুন বুবুম কি বললো, কি কি লেখা আছে বললি? যদি কারো ডিসএবিলিটি থাকে বা বয়স্ক মানুষ হলে উপরে আসতে দেয় গাড়ি। ওপরে আসতে দেয় গাড়ি নিয়ে, ঠিক আছে। ডিসেবল পার্সন বলে ওই জন্য। তো আমরা আস্তে আস্তে উঠছি হেঁটে হেঁটে। কোনো চাপ নেই, কোনো চাপ নেই তো পকা। চলো। আর একটা কাজ করবেন, একটা জলের বোতল ক্যারি করবেন সঙ্গে, অল্প অল্প করে গলা ভিজিয়ে নেবেন। হ্যাঁ, সবাই হাঁপিয়ে গেল, আমার বুম বুম কিন্তু হাঁপাচ্ছে না। দেখুন ও তত্তর করে উঠে চলেছে, ও আমাদের জন্য দাঁড়াচ্ছে না, তো দাঁড়াতো না, তাই তো বুম? কোন কষ্ট আছে তোর? এবার চলুন ঢুকে পড়ি স্পিতি ভ্যালির সবচেয়ে বিখ্যাত বৌদ্ধ মনেস্ট্রিগুলির একটিতে, কি মনেস্ট্রিতে। ভিতরে পা রাখতেই প্রথমে যে জিনিসটা আপনি অনুভব করবেন সেটা হলো এক অদ্ভুত শান্ত পরিবেশ। শত শত বছরের পুরনো এই মনেস্ট্রির ছোট ছোট প্রার্থনা কক্ষ, প্রাচীন বৌদ্ধ মূর্তি, থাঙ্কা পেন্টিং, পুরনো পুঁথি আর কাঠের তৈরি ঐতিহ্যবাহী স্থাপত্য আজও সেই ইতিহাসকে বাঁচিয়ে রেখেছে। আমি আর রনি এই কি মনেস্ট্রির ভিউ পয়েন্ট আছে মনেস্ট্রির ব্যাক সাইড দিয়ে, সেই রাস্তা আস্তে আস্তে ট্রেক করতে করতে উঠেছি। ওরা আর গেল না, শিগগিররা ওইখানে যাচ্ছে, ওরা আমরা পরে যাবো। আমি আর রনি উঠছি ভালো ভালো শট নেওয়ার জন্য। দেখা যাক কেমন শট আসে। একবার শুধু এই দৃশ্যটার দিকে ভালো করে তাকিয়ে দেখুন। পাহাড়ের গায়ে ধাপে ধাপে দাঁড়িয়ে থাকা সাদা রঙের এই মনেস্ট্রিটা যেন প্রকৃতিরই একটা অংশ। চারদিকে ধূসর রুক্ষ পাহাড়, আর তার মাঝখানে শত শত বছরের ইতিহাসকে বুকে নিয়ে দাঁড়িয়ে আছে কি মনেস্ট্রি। প্রায় 1000 বছরের পুরনো এই মনেস্ট্রি শুধু স্পিতি ভ্যালির সবচেয়ে বড় বৌদ্ধ গুম্ফাগুলির একটি নয়, এই উপত্যকার অন্যতম পরিচয়ও। বহুবার প্রাকৃতিক দুর্যোগ আর আক্রমণের মুখোমুখি হয়েও আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।
আর এই জায়গায় দাঁড়িয়ে চারপাশে একবার চোখ বুলিয়ে নিলেই বুঝতে পারবেন কেন এত মানুষ শুধু একবার এই দৃশ্যটা নিজের চোখে দেখার জন্য হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দেয়। আমি আর রনি দারুণ দারুণ সব ফটো তুললাম, একটা ভিউ পয়েন্টে গেছিলাম, সেটা একটু ট্রেক করে উঠতে হবে। এই ফটোগুলো আমি সাধারণত স্টোরিজে শেয়ার করি ইনস্টাগ্রাম এবং ফেসবুকে। ফেসবুকে আমার তন্ময় ঘোষ নামেই আছে, আর ইনস্টাগ্রামে আছে @trendy_traveler 123 নামে। আর রনির ইনস্টাগ্রাম আইডি একবার আপনারা চেক করে দেবো, দারুণ দারুণ সব ফটো তোলে। বল। It's Sonny_Ronnie হ্যাঁ, 45_264 45 কেন? রোহিত শর্মা। রোহিত শর্মার ফ্যান, আপনারা যারা রোহিত শর্মা ফ্যান তারাও রনিকে ফলো করতে পারেন। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে লাঞ্জা, যেটা কি মনেস্ট্রি থেকে 27 কিলোমিটার। আর আমাদের अमन भाई বলছে, अमन भाई क्या बोल रहे हो आज? थोड़ा थोड़ा करके पानी पीते रहना। हाँ, हाँ। 5 मिनट के बाद एक घूट पानी का। अच्छा तो ऑक्सीजन की कमी होगी। 18,000 फीट लांचा। जाएंगे हम। अच्छा 18,000 से ऊपर ही है वो, 22,000 या 18,000 फीट। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, এটা আমাদের জন্য এবং আগামী দিনে আপনারা যারা স্পিতি ট্যুরে আসছেন তাদের জন্য এই রুলটা। একটা কথা বলতে তো একেবারেই ভুলেই গিয়েছিলাম, এই স্পিতি ভ্যালি সফরে আমাদের ট্রাভেল পার্টনার হলো হেরিটেজ ট্রাভেল। এর আগেও ওদের সঙ্গে আমার হিমাচল ভ্রমণের অভিজ্ঞতা খুব ভালো ছিল। সেই বিশ্বাস থেকেই এবারও স্পিতি ভ্যালির জন্য ওদেরকেই বেছে নিয়েছি। আপনিও যদি ভবিষ্যতে স্পিতি বা হিমাচল ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে একবার ওদের সঙ্গে কথা বলে দেখতে পারেন। স্ক্রিনে ওদের যোগাযোগ নম্বর দিয়ে দিচ্ছি, আর বিস্তারিত তথ্য ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এই মুহূর্তে আমরা আছি লানজাতে, লানসা মনেস্ট্রি, আর সামনে হচ্ছে বিশাল এই বুদ্ধর মূর্তি। আমি ড্রোন শট নেবো বলে আমি আর যাইনি, কারণ টাইম একটু স্পেন্ড হয়ে যাবে। আমি আর স্বীকৃতি বসেছি, স্বীকৃতি শরীরটা ভালো লাগছে না, মাথা যন্ত্রণা করছে, তাই তো মনে হচ্ছে অক্সিজেন একটু ঘাটতির জন্য হচ্ছে এটা। তো তবু জল পান করছে অল্প অল্প। বুম বুম গেছে, রনি গেছে, ওখান থেকে সুবীর গেছে, প্রীতি গেছে, ওরা গেছে। আমি দারুণ দারুণ শট নিলাম এখানে। যেটা যেটা বলা সেটা হচ্ছে প্রচণ্ড হাওয়া এখানে, ড্রোনকে টেক অফ করাতে বেশ সমস্যা হয়েছিল আমার। এখানে কিন্তু আপনি নেটওয়ার্ক পাবেনই না, বিএসএনএল নেটওয়ার্ক দেখাচ্ছে, বেসিক্যালি কোনো কাজের না। আর এখানে খাবার জায়গা আছে, জল কিনতে পারবেন। কারণ এখানে আসলে যেটা হচ্ছে শুষ্ক, তো ঠান্ডা শুষ্ক হাওয়া, অল্প অল্প করে জল পান করতে হবে। যেমন এই আমারই মাথা হালকা হালকা করে এখন যন্ত্রণা করছে এই জায়গাটা, মানে জল পান করলে সুবিধা হবে। দেখছে মেরে জলের বোতল এখানে কিনে নেবো ভাবছি। একবার শুধু চারপাশে চোখ বুলিয়ে দেখুন, যতদূর চোখ যায় শুধু পাহাড়, নীল আকাশ আর এক অদ্ভুত নীরবতা। এটাই লাংজা, স্পিতি ভ্যালির সবচেয়ে সুন্দর গ্রামগুলোর একটি। আর এই পুরো গ্রামের ওপর যেন আশীর্বাদের মতো দাঁড়িয়ে আছে এক বিশাল বুদ্ধ মূর্তি। এখান থেকে স্পিতি উপত্যকার যে দৃশ্যটা দেখা যায় সেটা ক্যামেরায় যতটা ধরা পড়ে, নিজের চোখে তার সৌন্দর্য কয়েক গুণ বেশি। এটা এমন এক জায়গা যেখানে এসে আপনাদের মনে হবে একটু থেমে শুধু এই মুহূর্তটাকেই উপভোগ করা উচিত। আমরা ম্যাগি খেলাম লাঞ্চে, এখন আমরা যাচ্ছি কমিকের দিকে, वर्ल्ड हाईएस्ट कैफे। ওয়ার্ল্ড হাইয়েস্ট ক্যাফেতে গিয়ে ওখানে অবশ্যই এক কাপ কফি তো পান করবোই। আমাদের পরের গন্তব্য লামজা থেকে কমিকের পথে। দূরত্ব খুব বেশি নয়, প্রায় 18 কিলোমিটার। তবে পাহাড়ি রাস্তা হওয়ায় পৌঁছতে সময় লাগে 40 থেকে 45 মিনিট। এই পথের সবচেয়ে সুন্দর ব্যাপারটা কি জানেন? যেতে যেতে আপনার মনে হবে চারদিক থেকে বরফে ঢাকা বিশাল পাহাড়গুলো যেন আপনাকে ঘিরে রেখেছে। এমন একটা রাস্তা যেখানে গন্তব্যে পৌঁছানোর তাড়ার চেয়ে পথটাকেই বেশি উপভোগ করতে ইচ্ছা করে। কমিক সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 15,050 ফুট উচ্চতায় অবস্থিত, যা বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত জনবসতিপূর্ণ গ্রামগুলোর একটি। কমিকে পৌঁছেই প্রথমেই আমরা চলে যাই কমিক মনেস্ট্রি দর্শনে।
ওয়ার্ল্ড হাইয়েস্ট রেস্টুরেন্ট, অল্টিটিউড 15,049 ফিট। তোরা উল্টো পাল্টা জায়গায় খেলি আর এখানে না খেয়ে। এই মুহূর্তে আমরা আছি হচ্ছে কমিকে ওয়ার্ল্ড হাইয়েস্ট রেস্টুরেন্টে, আর সেখানে 690 টাকার আমরা পিৎজা অর্ডার করেছি। আমরা খুব কম পয়সায় ট্যুরটা করছি, কিন্তু এটা আমার তরফ থেকে আমার স্টুডেন্টদের জন্য। টাকাটা বড় ব্যাপার না এখানে, শোনো, টাকাটা বড় ব্যাপার না, কিন্তু কোথায় বসে খাচ্ছি সেটাই হচ্ছে বড় ব্যাপার। যাই হোক, বুম বুম তারা খুব খুশি। বাবারে নেমে আসবে দেখ, আমরা খুব খুশি যাই। আচ্ছা, আর অল্টিটিউডটা খেয়াল রাখবেন, 15,049 এইখানেই কিন্তু ফিট। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে বললো আধ ঘন্টার বেশি কিন্তু ওয়েটিং টাইম হতে পারে, তার বেশি ওর সময় লাগতে পারে। যাই বসি, কিছুটা অ্যাচিভ করে যাই এই স্পিতি ট্যুরে এসে। একবার আমি আর বুম বুম খেয়েছিলাম হচ্ছে ধোসা হাইয়েস্ট অল্টিটিউড ক্যাফেতে, সেটা হচ্ছে সেনাবাহিনী ছিল, সেটা 2022 সালে, সেটা গুরুদংবার থেকে, তাই তো বুম বুম? তার ভিডিও আছে কিন্তু আমার চ্যানেলে। আর এবার পিৎজা খাচ্ছি, তাই তো, দারুণ। হাইয়েস্ট অল্টিটিউড রেস্টুরেন্টে এসে একটা জিনিস ভালো পাচ্ছি, এখানে জিও সার্ভিস আছে, বিএসএনএল তো আছে, জিও আছে, এয়ারটেল নেই। দারুণ বানিয়েছে দাদা। কি রে, কি বলিস? ফ্যান্টাস্টিক স্যার। কি গো, ব্যাপক বানিয়েছে, হ্যাঁ বুম বুম? তার থেকে স্যার বড় কথা হচ্ছে আমরা কোথায় কোথায় হ্যাঁ সেটা তো অবশ্যই দারুণ করেছে। কমিকের দুর্দান্ত একটা পিৎজা খাওয়ার পর এই দুরন্ত ভিউ সঙ্গ নিয়ে চলেছি আমরা এবার হিকিমের দিকে। আর হিকিম এই কমিক থেকে প্রায় 10 কিলোমিটার মতন দূরত্বে। দুই একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা এখানে এলে বিএসএনএল এর টাওয়ার পাবেন, আর জিও টাওয়ার পাবেন, এয়ারটেল পাবেন না। আমরা যে রেস্টুরেন্টে খেলাম সেখানে অনলাইন পেমেন্টের সুবিধা পাবেন, কোনো অসুবিধা হবে না। আর যেটা বলার, অল্প অল্প করে জল পান করতেই থাকবেন। কিন্তু আমরা এই ট্যুরে যে পরিমাণ খাবারে খরচা করেছি, হয়তো সম পরিমাণ জল কিনেও খরচা করেছি, কারণ আমাদের লক্ষ্যই ছিল যে জল কিন্তু আমরা অল্প অল্প করে পান করে যাবো, এবং আমরা প্রত্যেককে আমরা কিন্তু সতর্ক করেছি জল পান করার জন্য। এটা আমাদের টিম ওয়ার্কই বলতে পারেন। হ্যাঁ, আর এটাও ঠিক, আমরা কিন্তু প্রত্যেকের খেয়াল রেখেছি, ঠিক আছে? সে মাথা যন্ত্রণা কারোর হোক, বা শরীরে কোনো রকম ফ্যাটি লক্ষণীয় হলে হোক। আমার তো দুবার শরীর খারাপ হয়েছিল। আচ্ছা দেখুন, এখানে একটা অফরোড আছে, এই অফরোড দিয়ে আপনার নামতে হবে। আমরা যাবো হচ্ছে এখন হিকিমের দিকে। আর হিকিম মানে আপনারা জানেন ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিস। তো চলুন সেখানে যাওয়া যাক, আর এরকম ভিউ দেখতে দেখতে। এখানে একটা ইনফরমেশন দেওয়ার, সেটা হচ্ছে হিকিমে পোস্ট অফিসে যদি আপনি কোনো কিছু পোস্ট কার্ড বা স্ট্যাম্প পেপার কিনে বাড়ির জন্য পোস্ট করতে চান, তাহলে কিন্তু আগেই কিনে নিতে হবে। দেখুন প্রায় 1 কিলোমিটার আগে কিন্তু এইখানে ওনাদের পোস্ট অফিস। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 14,567 ফুট উচ্চতায় অবস্থিত এই পোস্ট অফিসটি বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত সচল পোস্ট অফিসগুলির একটি। এখান থেকে চাইলে আপনি বিশ্বের বিভিন্ন প্রান্তে চিঠি আর পোস্টকার্ড পাঠাতে পারবেন। আপনিও যদি এখানে আসেন তাহলে একটা পোস্টকার্ড পাঠাতে ভুলবেন না। বিশ্বাস করুন, মোবাইলের হাজারটা মেসেজের ভিড়ে এই ছোট্ট চিঠিটাই হয়তো সবচেয়ে স্মরণীয় হয়ে থাকবে। আমরা হোটেলের দিকে ফিরে যাব, তার আগে কোনো একটা ভিউ পয়েন্টে এসে জাস্ট আটকে গেছি। নিচে কাঁচা শহরটা দেখাই আপনাদের। দেখুন এই হচ্ছে নিচের কাঁচা শহর, আর দূর দিয়ে বয়ে চলেছে স্পিতি রিভার, আর এটাই স্পিতি ভ্যালি। আর এই ব্যারেন মাউন্টেন, আর ব্যারেন মাউন্টেনের ঠিক ব্যাক ড্রপে আছে কিছু স্নো কভার্ড মাউন্টেন। আর এদিকটা দেখুন সম্পূর্ণ আলাদা, মানে কি বলবো, মানে এখানে পাহাড়ে কালার আলাদা, ওইদিকে দেখতে পাচ্ছি একটা আলাদা, এখানে একরকম ভেন চলা পাহাড়, আর দূরে স্নো ক্যাপ মাউন্টেন, আর নিচে সবার প্রিয় কাঁচা শহর। ট্রিমেন্ডাস। এখানে কফির স্বাদ যেন আরো 10 গুণ বেড়ে গেল এখানে কফি পান করতে করতে। কি দারুণ দেখুন না জায়গাটা, টপ ক্লাস একদম। স্বীকৃতি ধরে আছে ক্যামেরা, ওকে দিই না, তুমি দাঁড়াও। না, আমার জন্য খুব গরম। আচ্ছা তুমি তবু একটু এখানে দাঁড়িয়ে দাও। কফিটা করেছে দারুণ, মিষ্টি একটু বেশি মিষ্টি বেশি দিলেও কিন্তু কফিটা করেছে ভালো, করা আছে তাই না? একটা কফিকে নিয়ে আমরা 3 জন শুটিং করার জন্য বাধ্য হচ্ছি, বোম্বুমা পান করছে। করো, জিপ পুড়ে গেল, জিপ পুড়ে গেছে, আমি খাবো না। আজকের মতন সব দর্শন শেষ। চলুন এবার ফেরা যাক আমাদের হোমস্টের দিকে। তার আগে কাজার মার্কেটে একটু সময় কাটিয়ে নিয়েছিলাম। টুকটাক কিছু কেনাকাটা, একটু
হাঁটাহাঁটি, তারপর সোজা ফিরে এসেছিলাম কিব্বারের আমাদের হোমস্টেতে। সত্যি বলতে কি, সারাদিনের ঘোরাঘুরির পর আমরা এতটাই ক্লান্ত ছিলাম যে সেদিন আর আলাদা করে ভিডিও করার শক্তিও ছিল না, তাই সেই মুহূর্তগুলো ক্যামেরায় ধরা পড়েনি। তবে একটা জিনিস আপনাদের না দেখালে গল্পটা অসম্পূর্ণ থেকে যাবে। সেদিন রাতে হোমস্টেতে কি খেয়েছিলাম সেটাই এবার আপনাদের সঙ্গে শেয়ার করি। ডিনারে দেওয়া আছে ভাত, চিকেন কষা আর রুটিও আছে। রুটি আসছে। আচ্ছা, তোর জোর শুরু করে দিয়েছে এই যে আমাদের সুবীর, আমি শুরু করে দিই। শুরু করে দিয়েছে। ওরই লাগবে এক বাটি মনে হচ্ছে, ওরই এক বাটি হলে ভালো হয়, তাই তো? লাল পুরো। এই লাল লাল ঝাল ঝাল। হ্যাঁ, গুড মর্নিং ফ্রম কিব্বার। আজকে 11 তারিখ জুন মাসে 2026 আমাদের স্পিতি ট্যুর চলছে। আর এই স্পিতি ট্যুরের সবচেয়ে আকর্ষণীয় দিনে আমরা উপস্থিত। আজ আমরা দর্শন করতে চলেছি ফেমাস চন্দ্রতাল লেক, যার দূরত্ব এই কিব্বার ভিলেজ থেকে প্রায় 70 কিলোমিটার মতন। রাস্তা বেশিরভাগটাই অফ রোড, প্রচণ্ড ঠান্ডা। এখন ঘড়িতে বাজে প্রায় 6টা। আমরা খুব সকাল সকাল উঠেছি, উঠে বেরিয়ে যাচ্ছি, কেন আমাদের আজকে সারথি হচ্ছে আজকে আবারও আমান ভাই। হ্যাঁ আমান ভাই, গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। আমরা দারুণ একটা স্পিতি ট্যুর কাটাচ্ছি। সেই স্পিতি ট্যুরে আমাদের সঙ্গ দিচ্ছেন যারা যারা, তারা হচ্ছে এই যে এদিকে বুম বুম বসে আছে, সুবীর বসে রয়েছে, স্বীকৃতি আছে, আর পেছনে বসে রয়েছে রনি। আরে হাত নাড়া নাই, আর প্রীতি কোথায় গেল দেখা যাচ্ছে না। আচ্ছা, ওরা ঠান্ডায় কাবু হয়ে গেছে। ওরা সত্যি কথা, সত্যি হয়ে যাওয়ারই কথা। প্রচণ্ড ঠান্ডা। স্বীকৃতি 4টের সময় উঠেছিল, তখন 0 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল। এখন হিটার চালিয়ে দিয়েছে আমান ভাই। সত্যি কথা, কাবু হওয়ারই কথা, প্রচণ্ড ঠান্ডা। এর সঙ্গে অক্সিজেন ডেফিসিয়েন্সিও আছে, কিন্তু এতটাও নেই যে মানুষের জান প্রাণ চলে যাবে। আবার ভয়ও পাবেন না। অল্প অল্প করে পানীয় জল পান করতে থাকুন, আর দৌড়ঝাঁপ করবেন না, আস্তে আস্তে হাঁটুন। ব্যাস, এটাই হচ্ছে এই পরিবেশে সার্ভাইভ করার অন্যতম জপমন্ত্র। আর এই মধ্যে এখানকার টেম্পারেচার দেখাচ্ছে 2 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা এখনো কিব্বার ভিলেজে আছি, চিচাম ক্রস করব। আরেকবার চিচাম ক্রস করছি আমরা, যদিও কালকে ক্রস করিনি, আমরা গিয়ে আবার এদিক দিয়ে চলে এসেছিলাম। यहाँ भी वो ढाबा खुला होगा ना, मुझे मुश्किल लग रहा है मेरे को ना, अगर खुला होगा। একটা আইডিয়া দিয়ে দিই আপনাদের। দেখুন, ওই যে দূরে জনপথটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে কিব্বার ভিলেজ, ওখানে আমরা ছিলাম। আর নিচে যে চিচাম ব্রিজ দিয়ে পার হয়ে আমরা এখন চিচাম ভিলেজে, ওখানে দূরে একটা চোরতেন দেখা যাচ্ছে। দেখুন, ওপর থেকে চিচামের ভিউ অসাধারণ লাগছে। আর এই হচ্ছে চিচাম গ্রামের এক চোরতেন। চিচাম ব্রিজ ছেড়ে এবার চলুন চন্দ্রতালের পথে। এই রাস্তাটা শুধু একটা যাত্রাপথ নয়, স্পিতি ভ্যালির সবচেয়ে সুন্দর অভিজ্ঞতাগুলির একটি। এই পথ ধরে যত এগোতে থাকবেন ততই বুঝতে পারবেন স্পিতি ভ্যালিকে কেন অন্যরকম বলা হয়। চারদিকে রুক্ষ বিশাল পাহাড়, আর অনেক নিচে বয়ে চলা পাহাড়ি নদী। কোথাও রাস্তা বেশ চওড়া, আবার কোথাও এতটাই সরু যে অজান্তেই নিঃশ্বাস আটকে আসে। আর এই পথে এমন কিছু পাহাড় আপনাদের চোখে পড়বে, দেখে মনে হবে যেন বিশাল কোনো প্রাচীন দুর্গ দাঁড়িয়ে আছে। কিন্তু অবাক করার বিষয় কি জানেন, এগুলো মানুষের তৈরি নয়। হাজার হাজার বছর ধরে প্রকৃতি নিজের হাতেই এই অসাধারণ সৃষ্টি করে চলেছে। তবে এই পথের সবচেয়ে বড় চমক কি জানেন, প্রতিটি বাঁকের পর দৃশ্য বদলে যায়। মনে হবে প্রকৃতি যেন প্রতি মুহূর্তে নতুন একটা ছবি এঁকে আপনার সামনে তুলে ধরছে। 7:30 নাগাদ আমরা পৌঁছে গেছিলাম কাইটোতে, যেখানে নিয়েছিলাম ব্রেকফাস্টের বিরতি। চন্দ্রতাল যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করবো বলে, তো এরা তো কেউ করবে না, আমিও করলাম না। আমি আর সুবীর কি শুধু চা নিয়েছি, আর বুম বুমনি যে ম্যাগিটা মাত্র 40 টাকা দাম। মানে শুনতে মাত্র লাগলেও, কিন্তু এই এরিয়ায়, মানে একদম রিমোট এরিয়া, সেখানে 40 টাকায় ম্যাগি পাওয়া যাচ্ছে, মানে ভাবাই যায় না। হ্যাঁ, এটা হয় যায় না। মেরা ভারত মহান, সত্যি। আর এটা নামটা হচ্ছে ইয়াঙ্গিত ফুড কর্নার। খুব বেসিক। ঠিকই আছে। আদা দেওয়া।
ঘড়িতে বাজে 8:10। আমরা রওনা দিলাম চন্দ্রতালের দিকে। এখনো চন্দ্রতাল প্রায় 40 কিলোমিটারের কাছাকাছি বাকি। আমাদের আমান ভাই বলছে প্রায় সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টা। দেখা যাক কটা বাজে। আমরা 4:30টার সময় স্টার্ট করেছিলাম আজকে জার্নি চিচাম থেকে। এখন দেখা যাক কতক্ষণ লাগে টাইমটা, এটা কিন্তু বলবো আপনাদের তাহলে এটা মোটামুটি ধারণা হয়ে যাবে। ব্রেকফাস্ট করার পর আবারও শুরু হলো আমাদের যাত্রা। এবার যে পথটা ধরে এগোচ্ছি সেটা যতটা সুন্দর ততটাই রোমাঞ্চকর। যেতে যেতে আপনাদের চোখে পড়বে পাহাড়ের হিমবাহ থেকে গলে আসা জল রাস্তার ওপর দিয়ে বয়ে চলেছে। চারদিক বরফে ঢাকা পাহাড়, আর সেই দৃশ্য যেন প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে। এই রাস্তার বেশিরভাগ অংশই অফ রোড, তাই যদি আপনাদের ধুলোতে অ্যালার্জির সমস্যা থাকে তাহলে অবশ্যই সঙ্গে একটা মাস্ক রাখবেন। এই ছোট্ট প্রস্তুতিটা আপনার যাত্রাকে অনেক বেশি আরামদায়ক করে দেবে। এই মনোমুগ্ধকর পথ পেরিয়েই আমরা পৌঁছে যাব স্পিতি ভ্যালির অন্যতম গুরুত্বপূর্ণ স্থান কুঞ্জুম পাসে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 14,931 ফুট উচ্চতায় অবস্থিত এই পাসটি স্পিতি ভ্যালির আর লাহোল উপত্যকাকে একে অপরের সঙ্গে যুক্ত করেছে। এখানে রয়েছে কুঞ্জুম মাতার মন্দির। স্থানীয়দের বিশ্বাস এই পথ দিয়ে যাওয়ার সময় কুঞ্জুম মাতার আশীর্বাদ নিয়ে তবেই যাত্রা শুরু করতে হয়, তাহলে সেই ভ্রমণ নিরাপদ হয়। তাই আজও প্রায় সব গাড়ি এখানে কয়েক মিনিটের জন্য থামে, আর অনেক চালক মন্দিরটিকে একবার প্রদক্ষিণ করে তারপরেই সামনের দিকে এগিয়ে যায়। একবার চারপাশ তাকিয়ে দেখুন, বরফে ঢাকা উঁচু পাহাড়, ঠান্ডা হাওয়া আর চারদিকে ছড়িয়ে থাকা অপার নীরবতা। এই দৃশ্যই বুঝিয়ে দেয় কেন কুঞ্জুম পাস শুধু একটি পাহাড়ি রাস্তা নয়, স্পিতি ভ্যালির অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা। ঘড়িতে বাজে এখন হচ্ছে 9:40। আমরা কুঞ্জুম পাস দর্শন করে চলেছি এখন চন্দ্রতাল লেকের দিকে। চন্দ্রতাল লেক কুঞ্জুম পাস থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত। দুর্দান্ত জায়গা কুঞ্জুম পাস, তবে খুব একটা যে ঠান্ডা যে সেরকম না, কিন্তু ঠিকঠাক। আর কুঞ্জুম মাতাকে নমস্কার করে আমরা এগিয়ে চললাম চন্দ্রতালের দিকে। কুঞ্জুম পাস থেকে আমরা চন্দ্রতালের দিকে নামছি। এখনো প্রায় 10 কিলোমিটারের কাছাকাছি রাস্তা বাকি আছে। আর যেটা বলার, আমরা যে জবে থেকে শুরু করেছি, মানে নারকান্দা থেকে এই স্পিতি ট্যুর শুরু করেছি, বা তার আগে সিমলা থেকে, হোয়াট এভার, চণ্ডীগড় থেকে, রাস্তার কিন্তু 95% রাস্তা কিন্তু দারুণ। কিন্তু আপনারা যখন ইনস্টাগ্রামে রিলসে দেখেন না, তখন এই রাস্তাটাই দেখায় এই রাস্তাটা খারাপ, অফ রোড, নো ডাউট অ্যাবাউট দ্যাট। কিন্তু 95% রাস্তা কিন্তু দুর্দান্ত, টপ নচ। আর লাস্ট 5% যে রাস্তা, যেটা চন্দ্রতালে যাওয়ার জন্য, সে রাস্তাটা কিছুটা এরকম অফ রোড, মানে সিভিয়ার অফ রোড। কিন্তু এখান থেকে দৃশ্যপট কিছুটা হলেও আপনার অফ রোডের সেই ক্লান্তিটাকে ভুলিয়ে দেবে। কুঞ্জুম পাস থেকে বেশ কিছুটা এগিয়ে যেতেই সামনে পড়ল একটা বড়সড় ওয়াটার ক্রসিং। স্রোতটা বেশ জোরেই রাস্তার উপর দিয়ে বয়ে যাচ্ছিল, তাই নিরাপত্তার জন্য আমাদের 3 জনকে গাড়ি থেকে নেমে যেতে হলো। রাস্তা পুরোপুরি অফ রোড, আর ঠিক নিচেই বয়ে চলেছে চন্দ্রা নদী। এমন একটা পথ যেখানে প্রতিটা মুহূর্তে অ্যাডভেঞ্চারের অনুভূতি পাবেন, আর চোখ থাকবে শুধু চারপাশে প্রকৃতির দিকে। চন্দ্রতাল এখনো পৌঁছয়নি। একটা ওয়াটার ক্রসিং আমরা জাস্ট ক্রস করলাম, সেখানে আমি, সুবীর আর রনি নেমে গিয়েছিলাম। খালি ভাই আমরা ক্রস করেছি গ্লেসিয়ারের জল। ও বাবা রে, কি বলবো, আমি তো ক্যামেরায় খুব একটা নিজেকে দেখাই না, জাস্ট আমি এখন এই দেখুন খালি ভাই হয়ে রয়েছে। এই যে একদম জুতো ছেড়েই নেমেছিলাম জলে, 3 জন মিলে হাত ধরাধরি করে পার হয়েছি। সেটা তার ভিডিও করা সম্ভব হয়নি। এখন হিটটা চালিয়ে রেখেছি, জাস্ট মানে মনে হচ্ছে জ্বালা পড়া দিচ্ছে পুরো।
12:05 আমরা পৌঁছে গেছি চন্দ্রতাল থেকে 1 থেকে 1.5 কিলোমিটার আগে। সেখান থেকে ট্রেকিং করতে হবে, সবাই গাড়ি ঘাড়ে রাখতে হবে। আমরা অক্সিজেন ক্যান একটা ক্যারি করছি, জলের বোতল ক্যারি করছি, ব্যাস। এইটা না থাকলে গাড়ি নিয়ে সবাই চলে যেতে পারতো। বর্তমানে চন্দ্রতাল লেকে ভারতীয় পর্যটকদের প্রবেশ মূল্য 150 টাকা, বিদেশি পর্যটকদের জন্য 500 টাকা। একটা কথা আপনাদের বলছি, এখানে কিন্তু অক্সিজেনের ভালো মতন ঘাটতি আছে, কিন্তু এমনটা নয় যে ট্রেক করে ওঠা যাবে না। আমরা যেমন আস্তে আস্তে হাঁটছি, আপনারাও চেষ্টা করুন আস্তে আস্তে হাঁটার। আমরা এখনো 12টা বাজিনি, আমরা ধরে নিয়েছি আমরা 2 ঘন্টা এখানে থাকবো। দেখুন প্রায় 500 মিটারের বেশি আমরা হেঁটে চলে এসেছি। হ্যাঁ, রাস্তাটা কোথাও চড়াই কোথাও উতরাই, যেটা সমস্যা সেটা হচ্ছে অক্সিজেন কম, তো তাই জন্য এইটুখানি পথ চলতে হলো, হয়তো এইটুখানি পথ চলতে গেলেও আপনাদের বেগ পেতে হতে পারে। চলো, আচ্ছা আমরা তো আস্তে আস্তে করে হাঁটি হাঁটি পায়ে চন্দ্রতালের দিকে এগিয়ে যাচ্ছি। আর আমার সুবিধা দেখুন, স্নিকার্স নেই পায়ে, হাওয়াই চটি পরে চন্দ্রতালে চটি পরে এই চলো। তুই কি হেঁটে হেঁটে ক্রস করেছো নাকি? গাড়ি আর এগাচ্ছিল না বলে নামিয়ে দিয়েছি আমরা। একটা আইডিয়া দিই আপনাদের। এবার আমি 12:05 শুরু করেছিলাম, ঘড়িটা আপনারা দেখতে পাবেন, আমি বলে দিচ্ছি। আমি ঘড়িতে বাজে হচ্ছে 12:15। 20 মিনিট লাগলো আমাদের এই ভিউ পয়েন্টে আসতে, যেখান থেকে আপনি চন্দ্রতাল দেখতে পাবেন এরকম মুন শেপ। আর এবার নিচে যেতে গেলে যা টাইম লাগবে। আমি বেশ কিছুদিন আগে শিশু এসেছিলাম, তখন আপনাদের তান্ডিতে গেছিলাম, যেখানে চন্দ্রা আর ভাগা নদীর মিলন দেখেছিলাম। এই সেই চন্দ্রা নদী যেখানে চন্দ্রতাল লেক থেকে উৎপন্ন লাভ করেছে এবং তা বয়ে চলেছে সেই শিশু দিয়ে তান্ডি পর্যন্ত। এই সেই চন্দ্রা নদী। সত্যি আমি কিছুদিন আগেও ভাবিনি যে এই দুর্লভ দৃশ্য আমার প্রাপ্তি হবে। এই চন্দ্রা নদী দেখুন তার উৎপত্তি লাভ করেছে এখান থেকে। এই দেখুন চটি পড়ে এসেছে এখানে, এখন বুঝতে পেরেছি এইসব করবে বলে। বাবা অনেক নিচুতে। আমাদের মাথা একটু দিয়ে দে। হ্যাঁ হ্যাঁ দিয়ে দে, অল্প 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 অল্প, ব্যাস ব্যাস ব্যাস। হ্যাঁ আমি শিখেছি শান্তি। চা 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 চা। এবার পাটা কম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি স্পিতি ট্যুরের সবচেয়ে আকর্ষণীয় প্লেসে, চন্দ্রতাল লেক। চন্দ্রতাল লেকের দূরত্ব যদি বলতে হয়, কাজা থেকে প্রায় 60 থেকে 70 কিলোমিটার। আপনি মানালি হয়েও এখানে আসতে পারেন, কিন্তু সেটা আমি একদমই বলবো না। আপনারা চেষ্টা করুন সেটা কাজা হয়ে আসার। আর যেটা বলার, এই লেকের নাম চন্দ্রতাল হওয়ার অন্যতম কারণ হচ্ছে ওপর থেকে যদি দেখা যায় সেটা চাঁদের মতন একটা আকৃতি ধারণ করে, আর চারদিকে বরফাবৃত বিভিন্ন পাহাড়। আর এই লেকের সবচেয়ে বড় জিনিস হচ্ছে সূর্যের যখন মেঘের আড়ালে যায় বা সূর্যের অবস্থান যখন পরিবর্তিত হতে থাকে সময়ের সঙ্গে সঙ্গে, তখন এই লেকেরও কালারের বিভিন্ন পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন। এই চন্দ্রতাল লেকটি স্পিতি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির মধ্যে অবস্থিত হওয়ায় এখানে বিভিন্ন জন্তু জানোয়ারেরও দেখা মেলে, যেমন ধরুন হিমালয়ান আইব্যাক্স, স্নোফক্স, মারমট ও বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখির। এতক্ষণ ধরে এই মুহূর্তটারই অপেক্ষা করছিলাম। এটাই চন্দ্রতাল, স্পিতি ভ্যালির সেই স্বপ্নের হ্রদ, যেটার ছবি আমি অনেকবার দেখেছি। কিন্তু বিশ্বাস করুন, নিজের চোখে প্রথম দেখার অনুভূতিটাই সম্পূর্ণ আলাদা। একবার শুধু চারপাশে তাকিয়ে দেখুন, আকাশের নীল রং যেন নেমে এসে মিশে গেছে লেকের জলে। চারদিকে হাজার হাজার বছরের পুরনো রুক্ষ পাহাড়, দূরে বরফে ঢাকা শিখর, আর মাঝখানে কাচের মতন স্বচ্ছ শান্ত এক হ্রদ। এখানে বাতাসের শব্দ যেন অনেক নরম, আর চারপাশের নীরবতা মনকে অন্যরকম শান্তি এনে দেয়।
চন্দ্রতালের সবচেয়ে বড় সৌন্দর্য কি জানেন? এখানে কোনো কোলাহল নেই, নেই কোনো ব্যস্ততাও, শুধু প্রকৃতি আর তার অপার বিস্ময়। সূর্যের আলো যত বদলায়, লেকের রঙও তত বদলে যায়। কখনো নীল, কখনো ফিরোজা, আবার কখনো সবুজের আভা। মনে হবে প্রকৃতি যেন প্রতি মুহূর্তে নতুন একটি ছবি এঁকে চলেছে। অর্ধচন্দ্রের মতো আকৃতির জন্যই এই লেকের নাম চন্দ্রতাল। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 13,940 ফুট উপরে অবস্থিত। আপনি যদি কোনোদিন এখানে আসেন, তাহলে কয়েক মিনিটের জন্য ক্যামেরা আর মোবাইলটা সরিয়ে শুধু এই দৃশ্যটার দিকে তাকিয়ে থাকবেন। বিশ্বাস করুন, তখন বুঝতে পারবেন কেন এত মানুষ বারবার চন্দ্রতালে ফিরে আসতে চান। চন্দ্রতালে আমরা বেশ কিছুটা সময় কাটিয়েছিলাম। আর আপনি যদি কোনোদিন এখানে আসেন, তাহলে একটা কথা অবশ্যই মনে রাখবেন, এখানে কখনো তাড়াহুড়ো করবেন না। ধীরে ধীরে হাঁটুন, সময় নিয়ে চারপাশটা উপভোগ করুন। কারণ এই উচ্চতায় বাতাসে অক্সিজেনের পরিমাণ অনেকটাই কম। খুব দ্রুত হাঁটলে বা দৌড়ঝাঁপ করলে কারোর শ্বাসকষ্ট, মাথা ঘোরা বা শরীর খারাপ লাগতে পারে। চন্দ্রতাল থেকে এবার আমাদের গন্তব্য ছিল মানালি। প্রায় 115 কিলোমিটারের এই পথ পাড়ি দিতে সময় লাগে 6 থেকে 7 ঘন্টা। অবশ্য রাস্তার অবস্থা আর আবহাওয়ার ওপর সময় কিছুটা কম বেশি হতে পারে। এই পথে আমাদের প্রথম বিরতি পড়ে বাতালে। স্পিতি ভ্রমণকারীদের কাছে এই জায়গাটা খুবই পরিচিত, কারণ এখানেই রয়েছে বিখ্যাত চাচা চাচি ধাবা। দীর্ঘ পথের ক্লান্তি নিয়ে আমরা সোজা ঢুকে পড়লাম সেখানে। সেদিন লাঞ্চে খুব একটা বিকল্প ছিল না, অপশন ছিল রাজমা চাওয়াল। একটা জিনিস ভালো ছিল, খাবার ছিল গরম গরম, কিন্তু স্বাদ ছিল মোটামুটি। বাটাল ছেড়ে আবারও আমাদের যাত্রা শুরু হলো, কিন্তু কিছু দূর এগোতেই বুঝতে পারলাম এবার আসল পরীক্ষাটা এখনো বাকি আছে। আপনি যদি এই রাস্তায় কখনো আসেন, তাহলে দেখবেন বছরের বেশিরভাগ সময়ে এই এলাকা বরফে ঢাকা থাকে। আর বরফ গলে যাওয়ার পর অনেক জায়গায় রাস্তার অস্তিত্বই যেন খুঁজে পাওয়া যায় না। প্রতি বছর প্রকৃতি নিজের মতো করে এই পথকে নতুন করে তৈরি করে। যত সামনে এগোচ্ছিলাম, ততই একের পর এক ওয়াটার ক্রসিং সামনে আসছিল। কোথাও হিমবাহের জল রাস্তার উপর দিয়ে বয়ে যাচ্ছে, আবার কোথাও জল জমে ছোট্ট পুকুরের মতন হয়ে গেছে। কোনটা রাস্তা আর কোনটা শুধু পাথর, সেটা বোঝাই কঠিন। তবে এই পুরো যাত্রায় একজন মানুষ আমাদের সবচেয়ে বড় ভরসা ছিল। সে হলো আমাদের ড্রাইভার আমান ভাই। এমন কঠিন রাস্তা, একের পর এক ওয়াটার ক্রসিং আর অন্ধকারের মধ্যেও অসাধারণ দক্ষতায় তিনি গাড়ি চালিয়ে আমাদের নিরাপদে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। এরই মধ্যে ধীরে ধীরে নেমে আসছিল অন্ধকার। চারপাশে শুধু পাহাড়, গর্জন করে বয়ে চলা জলের শব্দ, আর সামনে অনিশ্চিত রাস্তা। বিশ্বাস করুন, এই মুহূর্তে আমাদের সবার মনে একটা অজানা ভয় কাজ করছিল। বারবার মনে হচ্ছিল আর কতটা পথ, কখন পৌঁছাবো মানালিতে। সেই রাতের পথটা আজও মনে করিয়ে দেয় স্পিতি ভ্যালি শুধু তার সৌন্দর্যের জন্যই নয়, তার কঠিন পথের জন্য সারা জীবন মনে থেকে যায়। সেদিনের এই রোমহর্ষকর আর ভয় ধরানো যাত্রার পর সত্যি বলতে ক্যামেরা হাতে নেওয়ার মতন শক্তি আর ছিল না, তাই এরপর আর কোনো ভিডিও করা হয়নি। দীর্ঘ সেই পথ পেরিয়ে অবশেষে রাত 10টার সময় আমরা নিরাপদে মানালির হোটেলে পৌঁছেছিলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে হোটেলের ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছিলাম মানালির কিছু জায়গা দেখব বলে। ঘোরাঘুরির পর আবারও ফিরে এলাম আমাদের হোটেলে।
চলুন এবার আপনাদের সামনে তুলে ধরি আমাদের হোটেলের রুম কেমন, হোটেলটাও কেমন। যাই হোক, আমাদের যে রুমটা মানালি হোটেলে দিয়েছে, হোটেল ট্রিপি টাইপের, তো রুমটা এরকম একটা ডাবল বেড আছে, যেটা কিং সাইজ বেড। আমার আর স্বীকৃতি আর বুমবুমের জন্য একদম ঠিকঠাক। রুমের ইন্টেরিয়ারটা ফ্যান্টাস্টিক, একদম টপ ক্লাস। বড় একটা বিরট আছে, এদিকে চার্জিং পোর্ট এনাফ দেখতে পাচ্ছি, এদিকে হচ্ছে টিভি, আর এইটা দেখতে পাচ্ছি রুমে আবার পাখাও আছে। এটা বেশ আমাকে অবাক করে। আর ওইদিকে একটা ব্যালকনি আছে, চলুন ব্যালকনিটা একবার দেখিয়ে দিই। এখানে একটা সিটিং এরিয়া আছে, সুন্দর করে দেওয়া আছে, অ্যাস্থেটিক টাইপের লুক আছে চেয়ারগুলো, খুব সুন্দর, ট্রিমেন্ডাস। আর এখান থেকে ব্যালকনি আছে, এই ব্যালকনিতে প্রবেশ করলাম। আর এখান থেকে কিছুটা এরকম ট্রিমেন্ডাস। ব্যালকনি থেকে যেটা দেখতে পাচ্ছি মানালিকে, যেটা আমার চিরপরিচিত মানালি, তাকে আমি যেন বারবার খুঁজে পাচ্ছি। চারদিকে অ্যাপেল অর্চার্ড, সামনে যোগিনী ওয়াটারফলস, আর কি বলবো, বিয়াস বয়ে চলেছে ওই দূর থেকে দেখা যাচ্ছে। এটাই এই হোটেলটা ট্রিমেন্ডাস লেগেছে, টপ ক্লাস লেগেছে। খালি এই হোটেলটার ক্ষেত্রে শুধু একটাই ব্যাকড্র, সেটা হচ্ছে এখান থেকে ম্যাল 3.5 কিলোমিটার দূরে, মানে আপনাকে যাতায়াত করলে আপনাকে অটো বা কোনো গাড়ির সাহায্য নিতে হবে ম্যালে পৌঁছতে হলে। আদারওয়াইজ এই হোটেল সম্বন্ধে যদি বলতে হয় আমার ভাষায় টপ ক্লাস। একবার ওয়াশরুমটা দেখিয়ে নিই। ওয়াশরুমটা একবার দেখাই, সেটা হচ্ছে ওয়েস্টার্ন কোমোড আছে, কাউন্টার বেসিন আছে, এক্সস্ট আছে, আর একটা আধুনিক মানের বাথরুমের যা যা থাকা দরকার সব কিছু উপস্থিত এই হোটেল রুমটায়। ট্রিমেন্ডাস। দুপুরে হোটেল থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেলাম মানালির মল রোডে। কিছুক্ষণ হাঁটাহাঁটি, টুকটাক কেনাকাটার পর আর জমজমাট বাজারের পরিবেশ উপভোগ করে এবার চলে গেলাম লাঞ্চ সারতে। লাঞ্চের জন্য আমরা বেছে নিয়েছিলাম মানালির অন্যতম প্রিয় বাঙালি রেস্টুরেন্ট অন্নপূর্ণাকে। পাহাড়ে কয়েকদিন কাটানোর পর বাঙালি খাবারের স্বাদ যেন অন্যরকম ভালো লাগে। সেদিন আমরা অর্ডার করেছিলাম মাটন থালি আর চিকেন থালি। বিশ্বাস করুন, প্রতিটি পদই ছিল একেবারেই ঘরোয়া স্বাদের এবং সুস্বাদুও। সেদিনের লাঞ্চ কমপ্লিট করার পর চলে আসি আমাদের হোটেলের যে অ্যাপেল অর্চার্ড আছে সেখানে বেশ খানিকক্ষণ আমরা সময় অতিবাহিত করি। সেই আপেল বাগানে ঘুরতে ঘুরতে মনে হচ্ছিল যে আপেলগুলো যদি আরেকটু বড় হতো কি দারুণ হতো, তাই না বলুন? তারপর আর কোনো ভিডিও করা হয়নি। একবারে ভিডিও করেছিলাম সেদিনের ডিনারের সময়। সেদিন ডিনার দেওয়া হয়েছিল চিকেন বাটার মশলা, ডাল মাখনি আর রুটি, যার স্বাদ ছিল এক কথায় টপ ক্লাস। ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার একান্তই অনুরোধ রইল। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।